এদিকে ফাঁসির দ্বার প্রান্তে পৌঁছাতে যাচ্ছে জুলাইয়ের সমন্বয়করা। এবার আনুষ্ঠানিকভাবেই গণভোট ও জুলাই সনদ বাতিলের ঘোষণা দিল বিএনপি সরকার। যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যেতে পারে সমন্বয়করা। কর্মী অ্যাক্টিভিস্ট দেখলাম স্ট্যাটাস দিয়েছে, অনেকেই পজিটিভ বলেছে সেটা বিএনপির পক্ষে গিয়েছে, অনেকেই নেগেটিভ বলেছে সেটা বিএনপির পক্ষে গিয়েছে, আর আলটিমেটলি দুটোই গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে। এই সংবাদ প্রকাশ হবার পর, প্রচার হবার পর, ছড়িয়ে পড়বার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, এই একবিংশ শতাব্দীতে এসে কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখে? আবার একে একে বিএনপির সব প্রজেক্ট ব্যর্থ হয়ে যাচ্ছে। বিএনপি সরকার পিছু হচ্ছে এবং জামাত এনসিপি চালকের আসনে বসছে। দর্শক, হ্যাঁ, রাজনীতির সর্বশেষ হালচাল দৃশ্যপট এটাই। দর্শক, আমি অনেকগুলো পয়েন্ট দেখাবো যে বিএনপি সরকার চেষ্টা করেও পিছু হতে বাধ্য হয়েছে। একটা খবর দেখে অবাক হয়নি, বিষয়টা খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল, তবে অনেক দেরিতে হলো। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দর্শক নিশ্চয়ই এই খবরটা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, দীর্ঘ 1.5 বছর পর বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই যোদ্ধাদের সাথে এটা কি করলো তারা, যেটা শুনে জুলাই যোদ্ধারা অবাক হয়ে গেলেন। দর্শক, আজকে এই ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। বিএনপির সব প্রজেক্ট ব্যর্থ হয়ে যাচ্ছে। বিএনপি সরকার পিছু হচ্ছে এবং জামাত এনসিপি চালকের আসনে বসছে। দর্শক, হ্যাঁ, রাজনীতির সর্বশেষ হালচাল দৃশ্যপট এটাই। দর্শক, আমি অনেকগুলো পয়েন্ট দেখাবো যে বিএনপি সরকার চেষ্টা করেও পিছু হতে বাধ্য হয়েছে জামাত এনসিপির চাপে। দেখেন, প্রথমে আসি পিলখানা হত্যাকাণ্ড কিংবা সেনা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছিলেন যে আমরা পুনরায় তদন্ত করব, সমস্ত পত্রিকা এসেছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত ক্ষমা চেয়েছেন যে না, আমরা পুনরায় কোনো তদন্ত করব না, আমি আগের বার না বুঝে বলেছিলাম। অজানা পিছু হচ্ছে কেন? সমালোচনার কারণে। তো দর্শক, এইগুলো একটা। এরপর পুলিশ হত্যার তদন্ত করবে, যে চারদিকে জনগণ প্রতিবাদ শুরু করলো। রাজপথে নামা দরকার হয়নি, জাস্ট ফেসবুকে প্রতিবাদ। এক পর্যায়ে বল না, কোনো পুলিশ হত্যার তদন্ত করবো না, সুরক্ষা আইন যেটা হয়েছে ওইটাই থাকবে। পিছু হটেছে। আরো নানান বিষয় আছে, জাস্ট আমি সিগনিফিকেন্ট দুইটার কথা বললাম। এরপরে এবার আসেন এখনকার মূল টপিক। আওয়ামী লীগের অফিস খোলা, আওয়ামী লীগকে বৈধতা দেয়া। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এই কৃতজ্ঞতার অংশ হিসেবে আওয়ামী লীগের অফিস খুলে দিতে চেয়েছিল বিএনপি, কিন্তু দেখা গেছে যে খুলে দিয়েছে, যারা খুলেছে তাদেরকে বিএনপি সরকার ধরতে বাধ্য হয়েছে, খোলা অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেক জায়গায় তো জনতা খোলা অফিস একদম পুড়িয়ে দিয়েছে। এর মানে আওয়ামী লীগকে নিয়ে আরো নানান বিষয় নিয়ে যে পরিকল্পনা করে বিএনপি সরকার, তার উপর তারা ইস্তেকামাত থাকতে পারে না, পিছু হটতে বাধ্য হয়। সিদ্ধান্ত নিয়েছিল যে সংসদের ডেপুটি স্পিকার দুইটা করবে, একটা বিএনপি নিজে রাখবে, একটা জামাতকে দিবে। কিন্তু পরবর্তীতে এইসব ছলচাতুরি বুঝতে পেরে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে না, ডেপুটি স্পিকার জামাতকে দিবে। যদিও জামাতের এখানে ভিন্ন অবস্থান আছে, যে জুলাই সনদ বাস্তবায়ন করার পর তারা ডেপুটি স্পিকার চায়, আগে ভাগেই তারা চায় না। মানে বিএনপির একটা উদ্দেশ্য আছে, ইল মোটিভ আছে। জামাত যেটা মনে করছে যে তাদের পছন্দ মতো যতটুকু ইচ্ছে ততটুকু বাস্তবায়ন করবে, যতটুকু ইচ্ছা করবে না। তারা জামাত এই সুযোগটাও দিতে চাচ্ছে না। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি, কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে সংসদের স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করার পরেই তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দেওয়ার অ্যাসাইনমেন্ট বিএনপির উপর আছে 2028 সাল পর্যন্ত, কিন্তু চারদিক থেকে যেভাবে চাপ আসছে তাতে অচিরেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে বিএনপি বাধ্য হতে পারে। মানে বিএনপি যা চায় সেরকম কিন্তু হচ্ছে না, হয় না। এমনকি এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, আরো নানান কিছু যেগুলো বিএনপির ইশতেহার ছিল, এগুলোও করতে পারবে না। কারণ বিশ্বব্যাপী যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে, জ্বালানি তেলের দাম অনিবার্যভাবে যেভাবে বাড়বে, আপনারা জানেন যে জ্বালানি স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা করা হচ্ছে।
হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে জ্বালানির দাম এক পর্যায়ে ডাবল হয়ে যাবে এবং ইরান যুদ্ধ এটা স্কেলেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এখন এটা পুরো গালফে ছড়িয়ে পড়তে পারে। আর যদি কোনো রকম চীন এবং রাশিয়া এনগেজড হয় তাহলে তো এটা ওয়ার্ল্ড ওয়ার, যদিও চীন রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে হচ্ছে না। এখন এটা ওয়ার্ল্ড ওয়ার না হলেও একটা রিজিওনাল ওয়ার, জাস্ট বিটুইন 2 or 3 কান্ট্রিজ, এটা না, পুরো গালফে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার সবার উপর অনিবার্যভাবে প্রভাব পড়েছে এবং ইরানের নীতি এটাই যে আমরা ভালো থাকতে পারবো না, তোমরা কেউ ভালো থাকতে পারবে না। ইরান আক্রান্ত হলে পুরো মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে, এটা অনিবার্য। তোমার যে যত বড়ই তেল শোধনাগার হোক না কেন, আমরা ভালো রাখবো না, এই বার্তাটা ইরান শুরুতেই দিয়ে দিয়েছে, যার ফলে ভয়াবহভাবে জ্বালানির দাম বাড়বে। আর জ্বালানির দাম বাড়লে মুদ্রাস্ফীতি হবে, মূল্যস্ফীতি হবে, যাতে বিএনপির যে পরিকল্পনাগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো আসলে শুরু করতে পারবে না। ফ্যামিলি কার্ড ওটা এমনিতেই একটা অবাস্তব থিওরি, এত টাকা নাই ওখানে, জাস্ট ওই যাদের পঙ্গু ভাতা কিংবা বয়স্ক ভাতা আছে ওইগুলো জাস্ট একটা কার্ডে ঢুকিয়ে 2-4 টাকা বাড়িয়ে দিবে এবং যে পরিমাণ লোককে পঙ্গু ভাতা বা এই ধরনের এই বয়স্ক ভাতা দেওয়া হয় এর চাইতে বেশি লোককে বিএনপি আদৌ দিতে পারবে না, জাস্ট একটু হাঁক ডাক নাম টাম নেবে, কিন্তু দিন শেষে ফলাফল দেবে টাকাই নাই, টাকাই থাকবে না। রিজার্ভ কোথায় যে নামে, বাংলাদেশে দুর্ভিক্ষ হলেও সেটা অসম্ভব নয়, কারণ দেশের অবস্থা ভালো না, বিশ্বের অবস্থাই ভালো না। বিএনপির কপাল খারাপ, আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছে তখনও কিন্তু পুরো গালফে অস্থিরতা ছিল। 2006 সালে যে বিএনপি সরকার আমলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃশাসন ছিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে ভয়ানক ছিল। এটার বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী তো কারণ আছেই, তার মধ্যে গালফে একটা অস্থিরতা এটাও কিন্তু কারণ ছিল। তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগেছিল এবং বিএনপি সরকার পুরো টাইমটাই কিন্তু ওয়ার অন টেরর চলেছিল যুক্তরাষ্ট্রের। এতে বিএনপির এমনিতেই কপাল খারাপ ছিল। এবার একটা খবর দেখে অবাক হয়নি, বিষয়টা খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল, তবে অনেক দেরিতে হলো। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দর্শক নিশ্চয়ই এই খবরটা দেখেছেন। খেয়াল করবেন ইদানিং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ বিপ্লবী কথাবার্তা বলে। এখন যখন নাকি তাকে হিসাব তলব করা হবে বা আরো আইনি পদক্ষেপ নেওয়া হবে, তখন বলা হবে ওই যে ওনার মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাল্পনিক সব অভিযোগ আনছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নাকি ক্রীড়া উপদেষ্টা, যখন স্থানীয় সরকার উপদেষ্টা, তখন থেকেই তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা। একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিছে, যেখানে কোনো কোনো উপজেলা 10 কোটি টাকা বরাদ্দ পায়নি। হাসনাত আবদুল্লাহ 250 কি 350 কোটি টাকা, এগুলি তারা করে গেছে। কিন্তু তাদের হাব ভাবে কথাবার্তায় যে এরা হলো একেবারে সততার একেবারে প্রতীক, মানে এত সততা তাদের মধ্যে, তারা একেবারে দেশটাকে পাল্টাই দেবে। সংবিধান বলছে না, মানে একদম ছুঁড়ে ফেলবে 72-এর সংবিধান যদি তারা ক্ষমতায় যায়। তারপরে বলছে কি যে এই রাষ্ট্রপতির ভাষণের কোনোভাবেই সংসদ শুরু হইতে পারে না। আরে বাপরে বাপ, সালাদিন আহমেদ মিনমিন করে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রী যে সংবিধান অনুযায়ী সংসদ চলবে, কারণ সরকারের শপথ সবকিছুই 5ই আগস্টের পর থেকে সংবিধান মোতাবেক চলতেছে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা পার্ট অফ সংবিধান। এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত, শেখ হাসিনা নিযুক্ত নাকি কার নিযুক্ত সেটা বড় কথা না, বড় কথা হলো রাষ্ট্রপতি সংবিধানের একটা অংশ। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু হোক বা অন্য যে কেউ হোক না কেন তাতে অসুবিধা নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি হইতো তাতে কোনো শপথ নেই, মানে কোনো কি বলে আসে যায় না, কারণ এটা সংবিধান। যাই হোক, উনি এই সমস্ত এখন বিপ্লবী অনেক কথাবার্তা বলতেছে। জুলাই সনদ নিয়ে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ছুরিকাঘাত করা হচ্ছে, কত রকম কথাবার্তা। সেই কথাবার্তার গুলো কেন জানেন? ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির এটা চাপা দেয়া। সুইজারল্যান্ডে কোন 2 উপদেষ্টা কার মাধ্যমে ব্যাংক হিসাব খুলছে সেগুলি কিন্তু অনেকেই জানে। তারা মনে করতেছে সুইজারল্যান্ডের ওই ব্যক্তি বোধহয় শুধু তাদের ঘনিষ্ঠ, সে যে আরো অনেকের ঘনিষ্ঠ এইটা কিন্তু টের পায়নি। আস্তে আস্তে খোলস বেরোবে। এবং আমি বলবো তারেক রহমানের সরকারকে কাউকে যেন ছাড় না দেয়। যথেষ্ট পুতু করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো একটা জেনারেশনকে শেষ করে দিছে। আমি বলবো ছাত্রদেরকে সে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখাই দিছে।
একবারও বলেনি যে এই ছাত্র সমাজ, তরুণ সমাজকে শিক্ষায় দীক্ষায় তাদেরকে বড় হইতে হবে। সে তাদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করছে যে তোরা রাজনীতিতে ঢুকে আমার ক্ষমতাটা মানে ইয়ে কর, পাকাপোক্ত কর। কারণ দেখছে যে ছাত্ররা একটা গণঅভ্যুত্থান করছে। আচ্ছা, গণঅভ্যুত্থানের মধ্যে যদি থাকে তাহলে লেখাপড়াটা কে করবে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শেষ হয়ে গেছে বলে আর কারোর লেখাপড়া দরকার নেই, এইগুলি বলে একে ওকে মাস্টার মাইন্ড বলে একদম বিপদগামী করছে। এখন তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া মানে ক্ষমতার বাইরে অন্য কিছু তারা দেখতে পায় না। এই পরিণতির মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করছে আর্থিক গোয়েন্দা সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে হচ্ছে BFIU। তারা তলব করছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। BFIUর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এখন কত ধানে কত চাল, এগুলি বেরোবে আস্তে আস্তে। লম্বা লম্বা যারা কথা বলে তাদের আড়ালে কোন জিনিসগুলি তারা চাপা রাখার জন্য এই সমস্ত লম্বা কথা বলে, কথার মধ্যে ব্যস্ত রাখে, বিপ্লবী দেখায় যে লোকজন যাতে ওনাদেরকে ধরলেই যাতে ঝাঁপায় পড়ে, ওই দিন শেষ। কঠিন পরিণতি আছে। আমার যেটা ধারণা, এখন আপাতত তারেক রহমানকে যথেষ্ট মনে হচ্ছে বাহ্যিকভাবে তো ভদ্র হবেই, অবশ্যই সৌজন্য দেখাতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে না, ছাড় পাবে না। বিএনপির কিন্তু যেখানে ঘটনা ঘটতেছে একেবারে সাথে সাথে যে অ্যারেস্ট করতেছে, আগে পারে নাই, আগে ক্ষমতা ছিল না, আগে ইউনূস সরকার এগুলি করতে দিচ্ছে, দল 7 থেকে 8,000 বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু কারোর বিরুদ্ধে ইউনূস সরকার পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ এইগুলিকে দিয়ে বিএনপিকে মানে দোষী করে বিএনপিকে একটা ভিলেন দলে পরিণত করার চেষ্টা করছে। এই জন্য ওদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সাথে সাথে এটাকে ক্যাপিটাল করছে জামাত আর এনসিপি। এখন ঘটনাক্রমে তারেক রহমান দেশে এসে ক্ষমতা নিচ্ছে, নিয়ে দেখেন সে তার সময়কালের মধ্যে যখন যেখানে ঘটতেছে সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে আইনি পদক্ষেপ। তো যেখানে নিজের দলের কাউকে ছাড়ছে না, সেখানে এদেরকে কেন ছাড়বে? ছাড়বে না। গত 17-18 মাসে কে কত টাকা মাল কামাইছে সেইটা পাই হিসাব হবে এবার। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাংলাদেশের বর্তমান সরকারের একের পর এক নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এই সরকার কেন ক্ষমতায় আসছে? নাটক করার জন্য শুধুমাত্র? চেয়ার নাটক, ফ্যামিলি কার্ড নামক নাটক, এইটা সেইটা, কত গল্প। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি যে ফ্যামিলি কার্ডের গল্প শুনিয়েছেন, 50 লক্ষ লোককে ফ্যামিলি কার্ড দেবেন, প্রতি মাসে 2,500 করে টাকা দেওয়া হবে। এই টাকা কে দেবে আপনাকে? উৎস কোথায় এই টাকার? বলতে পারবেন? পারবেন না। এইসব মুখরোচক গল্প শুনিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এখন অন্ততপক্ষে বাস্তবতায় ফিরে আসেন। 50 লক্ষ লোককে প্রতি বছর যদি 2,500 করে টাকা প্রতি মাসে দেওয়া হয়, এই টাকার পরিমাণ কত দাঁড়ায় দয়া করে আপনারা ক্যালকুলেটর বের করে হিসাব করবেন। এত মিথ্যা কথা কেন বলেন? যেখানে বাংলাদেশের সরকারের বর্তমান বৈদেশিক ঋণ 23 লক্ষ কোটি টাকা, সেখানে এই ফ্যামিলি কার্ডের মুখরোচক গল্পের মতো আরো নতুন একটা গল্প আমি আপনাদেরকে বলে দিই। অনেকেই অনেক ব্যাখ্যা দিতে পারে, বাট আমার ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পুলিশ হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একটা বক্তব্য দিয়েছিল, কয়েক ঘন্টার ব্যবধানে সেটা ফিরিয়ে নিয়ে আবার বলেছে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞের শিকার হয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো ধরনের তদন্ত হইতে পারে না। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া বর্তমান সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তারা নিজেরাও জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত ছিল, তারা নিজেরাও জুলাই সন্ত্রাসে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল। গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এই পুরো ব্যাপারটা ছিল শুধুমাত্র 10% প্রধানমন্ত্রীকে 20% প্রধানমন্ত্রীতে উপনীত করবার একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ হত্যার ব্যাপারটা সামনে আনা হয়েছিল, যাতে করে জুলাই সন্ত্রাসীরা ভয় পেয়ে তাদের ইনকামের একটা বিশাল অঙ্ক বর্তমান সরকারের লাগামহীন যে নেতাগুলো আছে, যারা গত 17 বছর আওয়ামী লীগকে ব্যবহার করে 100 কোটি টাকার মালিক হয়েছে, তারা পুনরায় সেই টাকার অঙ্ককে বাড়িয়ে নেওয়ার জন্য এই প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতা রক্ষায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। গণমাধ্যমে একটা সংবাদ দেখছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব। এই সংবাদটা ভাইরাল হবার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অ্যাক্টিভিস্ট দেখলাম স্ট্যাটাস দিয়েছে,
অনেকেই পজিটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে, অনেকেই নেগেটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে। আর আলটিমেটলি দুটোই গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে। এই সংবাদ প্রকাশ হবার পর, প্রচার হবার পর, ছড়িয়ে পড়বার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, এই একবিংশ শতাব্দীতে এসে কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখে, আবার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট? এটা কি আদৌ সম্ভব? মানে চুরি করে কেউ কি সেই চুরামিটাকে সামনে রাখে? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।